বিনোদনে জ্ঞান অন্বেষণ করুন সৃজনশীলতা। আজকের আলোচনা মধ্যযুগ। আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি মধ্যযুগকে 3 ভাগে ভাগ করা হয়: প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্যোত্তর যুগ। আজকের আমাদের আলোচ্য বিষয় মধ্যযুগের প্রাক চৈতন্য যুগ। এই মধ্যযুগের প্রাক চৈতন্য যুগ আলোচনার পূর্বে আমি তোমাদের দুটি বিষয়কে আলোচনা করব। তার কারণ আমরা দেখলাম প্রাচীন যুগ শেষ হয়ে গেল। প্রাচীন যুগ শেষ হলো দ্বাদশ শতাব্দীতে। এবার দ্বাদশ শতাব্দীতে প্রাচীন যুগ শেষ হওয়ার পর মধ্যযুগ শুরু হয় পঞ্চদশ শতাব্দীতে। তাহলে মাঝখানে 100 থেকে 150 বছরের একটা গ্যাপ রয়ে গেছে। এই 100 থেকে 150 বছরের গ্যাপটাকে বলা হয় অন্ধকার যুগ বা বন্ধ্যা যুগ। অর্থাৎ এখানে আমি লিখেছি ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত, অর্থাৎ 1201 থেকে 1350 সাল পর্যন্ত এই যে 150 বছর, এই 150 বছরকে আমরা বলি অন্ধকার যুগ বা বন্ধ্যা যুগ। কারণ এই সময় বাংলায় অনেক বিদেশি শত্রু, বিশেষ করে তুর্কি আক্রমণ ঘটেছিল। তাই বাংলাদেশে বা বাংলায় একটা চরম অরাজকতা সৃষ্টি হয়েছিল। তার ফলে সাহিত্য সৃষ্টির কোনো রকম পরিবেশ ছিল না। তাই সেই সময় কোনোরূপ সাহিত্য রচনা হয়নি। তাই এই সময়কালকে বলা হয় অন্ধকার যুগ বা বন্ধ্যা যুগ। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে মধ্যযুগ শুরু হয়েছে পঞ্চদশ শতাব্দীতে। তাহলে আর দ্বাদশ শতাব্দীতে অর্থাৎ 1200 শতাব্দীতে, দ্বাদশ শতাব্দীতে প্রাচীন যুগ শেষ হয়। আর পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ 1500 শতকে এসে মধ্যযুগ শুরু হলো। তাহলে মাঝখানে যে এই 100 থেকে 150 বছরের যে গ্যাপ, সেই সময় কোনো সাহিত্য সৃষ্টি হয়নি। এই জন্য ওই সময়কালটাকে বলা হয় অন্ধকার যুগ বা বন্ধ্যা যুগ। এবং সেই সঙ্গে আমি আরেকটা বিষয় এখানে আলোচনা করব। মধ্যযুগ আমরা ধরে নিচ্ছি মধ্যযুগ পঞ্চদশ শতাব্দীতে শুরু, কিন্তু তার আগেও একটা সাহিত্য রচিত হয়। সেই সাহিত্যটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কারণ এই সাহিত্যটার রচনাকাল হচ্ছে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে বা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে। তাহলে আমরা এই সাহিত্যটাকে মধ্যযুগে ধরতে পারছি না, কারণ এর রচনাকাল চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে। কেউ কেউ বলেছে। আর এই জন্যই আমরা একে মধ্যযুগের সাহিত্য, অর্থাৎ মধ্যযুগ যে পঞ্চদশ শতাব্দী তার ভাগে আলোচনা করতে পারছি না। তাহলে মধ্যযুগের প্রাক চৈতন্য যুগ আলোচনা করার পূর্বে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে একটা সাহিত্য রচিত হয়েছিল। সেই সাহিত্যটা কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। কেউ যদি বলে যে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন কি, তাহলে আমরা প্রথমেই বলবো শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভের কথা। কিন্তু এটা আমরা মধ্যযুগের ভাগের মধ্যে ধরে আলোচনা করব না, কিন্তু বলবো মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বইটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন, আবার বইটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এবং এটাই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য। আমরা এই সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে জানতে পারি। প্রেম লীলার একটি আখ্যান কাব্য, বাংলা সাহিত্যের প্রথম আখ্যান কাব্য। আমি এর আগেই বললাম যে রচনাকাল কি, কেউ বলছে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে, কেউ বলছে পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে। এই বইটি আবিষ্কার করল কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। তিনি কবে আবিষ্কার করলেন? 1909 খ্রিস্টাব্দে। আবিষ্কার কোথার থেকে হলো? বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে। বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে। যাই হোক, তাহলে আবিষ্কারের স্থান হচ্ছে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে। এর প্রকাশকাল 1916 খ্রিস্টাব্দে, অর্থাৎ চর্যাপদ প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। এটাও প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। প্রকাশের স্থান বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদ প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
আবিষ্কার কাল 1909 খ্রিস্টাব্দে। চর্যাপদ কবে আবিষ্কার হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে, অর্থাৎ চর্যাপদের 2 বছর পর। রচয়িতাকে? রচয়িতা হচ্ছে বরু চণ্ডীদাস। কি চণ্ডীদাস? বরু চণ্ডীদাস। এই বইটির বিভাগ ছিল, খণ্ড বিভাগ। মোট খণ্ড বিভাগ কয়টি? 13টি। 13টি খণ্ড। প্রথম খণ্ডটির নাম জন্মখণ্ড, কিন্তু শেষেরটি খণ্ড নয়, সেটাকে শুধু বলা হয় রাধা বিরহ। অর্থাৎ 13টি খণ্ড, 13টি খণ্ডের মধ্যে 12টিকে বলা হয় খণ্ড, কিন্তু শেষেরটি খণ্ড নয়, সেটিকে বলা হয় রাধা বিরহ। তার কারণ রাধা বিরহে থাকে। কার বিরহে? কৃষ্ণের বিরহে। ওই জন্য শেষেরটি আর খণ্ড নয়, শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে চলে যায়। চরিত্র, এখানে চরিত্র হচ্ছে 3টি চরিত্র প্রধান, কৃষ্ণ, রাধা আর বড়াই। বড়াই হচ্ছে এখানে 2টি। অর্থাৎ রাধা কৃষ্ণের মধ্যে যে প্রেম সংগঠিত হয়েছিল, তার দুজনের মধ্যে আদান প্রদানের ভূমিকা করেছিল এই বড়াই। যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে দরকার হলে শ্রীকৃষ্ণ কীর্তন বইটি সম্পর্কে আরো ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরব। তাহলে আমরা বুঝে গেলাম যে বাংলা ভাষার যে যুগ বিভাগ, তার মধ্যে প্রথম যুগ বিভাগটা ছিল প্রাচীন যুগ। সেটা প্রাচীন যুগের আমরা একমাত্র সাহিত্যিক নিদর্শন পেয়েছিলাম চর্যাপদ। সেই চর্যাপদের বিবরণ আমরা পড়েছি বা সেই ভিডিও আমি দিয়েছি। এখন শুরু হবে মধ্যযুগ, কিন্তু মধ্যযুগ শুরু করার আগে আমাদের দুটো বিষয়কে জানতে হবে। একটা হচ্ছে অন্ধকার যুগ বা বন্ধ্যা যুগ, আর একটি হচ্ছে আর একটা সাহিত্য, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এবার শুরু করছি মধ্যযুগ। মধ্যযুগের প্রথম ভাগটি হচ্ছে কি? প্রাক চৈতন্য যুগ। কারণ মধ্যযুগে চৈতন্যদেবের জন্ম হয়। চৈতন্যদেবকে কেন্দ্র করে 3টি ভাগে ভাগ করা হয় মধ্যযুগকে। আর প্রথম যে ভাগটা, সেটাকে বলা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, যেটার সময়কাল হচ্ছে কি? পঞ্চদশ শতাব্দী বা 1500 শতক। এই প্রাক চৈতন্য যুগে বা পঞ্চদশ শতাব্দী বা 1500 শতকে আমরা 3টি সাহিত্যকে পাই। একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্য, আর একটি হচ্ছে মঙ্গল কাব্য। 3টি সাহিত্য শাখাকে আমরা পাই। এবার প্রথম সাহিত্য শাখা কি? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর এখানে আমরা যে পদকর্তাকে পড়ব তার নাম হচ্ছে চণ্ডীদাস, আর আরেকজন পদকর্তাকে পড়ব তার নাম হচ্ছে বিদ্যাপতি। অর্থাৎ বৈষ্ণব পদাবলী সাহিত্যের 2জন পদকর্তা, একজন চণ্ডীদাস আর একজন বিদ্যাপতি। চণ্ডীদাসকে বলা হয় বিরহের কবি। তিনি পূর্বরাগ, আক্ষেপ, অনুরাগ পদ রচনায় শ্রেষ্ঠ ছিলেন। বিরহের কবি আর হচ্ছে পূর্বরাগ, আক্ষেপ, অনুরাগ পদ রচনায় চণ্ডীদাস শ্রেষ্ঠ ছিলেন। এরপরে আমরা বৈষ্ণব পদাবলীর আরেকজন পদকর্তাকে বিদ্যাপতি। বিদ্যাপতিকে বলা হয় অভিনব জয়দেব। বিদ্যাপতিকে বলা হয় মিথিলার রাজসভার কবি। বিদ্যাপতিকে বলা হয় মৈথিল কুকিল। এই মিথিলা মৈথিল সব বিহার। বিদ্যাপতিকে বলা হয় মধ্যযুগের সার্বভৌম কবি। বিদ্যাপতি যে পদগুলি রচনা করেছিল তার ভাষা ছিল ব্রজবুলি ভাষা, অর্থাৎ ব্রজবুলি ভাষায় তিনি তার পদগুলো রচনা করেছিলেন। তিনি অভিসার পদ রচনায় ছিলেন শ্রেষ্ঠ। এই হচ্ছে মধ্যযুগের প্রাক চৈতন্য যুগ, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীর প্রথম যে সাহিত্য শাখাটা আমরা পেলাম সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। এরপরে আমরা যে সাহিত্য শাখা পেলাম সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যে রয়েছে 3টি প্রাক চৈতন্য যুগে, অর্থাৎ পঞ্চদশ শতাব্দীতে। কি কি 3টি? একটি হচ্ছে রামায়ণ, একটি হচ্ছে মহাভারত, আর একটি হচ্ছে ভাগবত। তাহলে রামায়ণের অনুবাদক কে ছিল সে সময়? কৃত্তিবাস ওঝা। তার অনুদিত বইটির নাম কি ছিল? শ্রীরাম পাঁচালী, এবং তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। অর্থাৎ এরপরে আমরা রামায়ণের অনুবাদককে পাবো, কিন্তু তারা কেউ শ্রেষ্ঠ নয়। শ্রেষ্ঠ হচ্ছে কে? কৃত্তিবাস ওঝা। অর্থাৎ কেউ যদি বলে থাকে যে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে, তাহলে অবশ্যই কৃত্তিবাস ওঝা। তিনি কোন সময়ের কবি ছিলেন? তাহলে আমাকে বলতে হবে তিনি পঞ্চদশ শতাব্দী বা 1500 শতকের কবি ছিলেন, বা প্রাক চৈতন্য যুগের কবি ছিলেন। আবার যদি প্রশ্নটা এভাবে আসে যে কৃত্তিবাস ওঝা মধ্যযুগের কোন সময়ের কবি ছিলেন, তাহলে আমরা বলতে পারি প্রাক চৈতন্য যুগের কবি, না হলে পঞ্চদশ শতাব্দীর কবি, না হলে 1500 শতকের কবি। তার বইটার নাম কি? শ্রীরাম পাঁচালী।
শ্রীরাম পাঁচালী। আবার প্রশ্ন আসতে পারে যে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে? তাহলে অবশ্যই কৃত্তিবাস ওঝা। তিনি কোন সময়ের কবি? ওই যে প্রাক চৈতন্য যুগের কবি, বা মধ্যযুগের কবি, বা পঞ্চদশ শতকের কবি। এরপরে যে অনুবাদ সাহিত্যটা আমরা পেলাম সেটা হচ্ছে কি মহাভারত। মহাভারতের এখানে যে আমরা অনুবাদক বা কবিকে পেয়েছি তার মধ্যে প্রথমেই রয়েছে কবীন্দ্র পরমেশ্বর। তার বইটির নাম হচ্ছে পাণ্ডব বিজয়, এবং তার বইটিকে বলা হয় পরাগলি মহাভারত, কারণ তিনি পরাগল খানের নির্দেশে মহাভারতটা অনুবাদ করেছিলেন। এই জন্য তার অনুদিত বইটিকে বলা হয় পরাগলি মহাভারত। আর এমনি অনুদিত বইটির নাম হচ্ছে কি পাণ্ডব বিজয়। তারপরে আমরা আরেকজন কবিকে পাই, তার নাম হচ্ছে কি শ্রীকর নন্দী। শ্রীকর নন্দী, ওখানে একটু লেখা আছে ছুটি খান, কারণ ছুটি খানের নির্দেশে শ্রীকর নন্দী তার মহাভারতটি অনুবাদ করেছিলেন। এরপরে আমরা আরেকটা অনুবাদ সাহিত্য পাই, সেটার নাম হচ্ছে ভাগবত। তাহলে এই ভাগবতের অনুবাদককে মালাধার বসু। পরবর্তীতে আরো অনেকে ভাগবত অনুবাদ করেছিল, কিন্তু মালাধার বসুই হচ্ছে ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক। এবং তার অনুদিত বইটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। বইটি কবে অনুবাদ করেন? 1473 থেকে 1480 খ্রিস্টাব্দে। 1473 থেকে 1480 মধ্যে। তিনি কতটুকু অংশ অনুবাদ করেন? দশম থেকে একাদশ স্কন্দ। তিনি ভাগবতের দশম আর একাদশ স্কন্দ অনুবাদ করেন। তার এক উপাধি ছিল, কি উপাধি ছিল? গুণরাজ খান। তাকে গুণরাজ খান বলা হতো, এটি ছিল তার উপাধি। তাহলে আমরা প্রাক চৈতন্য যুগের দুটি সাহিত্য পড়লাম, একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্য। আর একটা সাহিত্য শাখা এই সময় সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের ভাগ ছিল 60টি। আমরা এখানে যে মঙ্গল কাব্যটা পেয়েছি সেটার নাম হচ্ছে মনসা মঙ্গল। অর্থাৎ 1500 শতকে বা প্রাক চৈতন্য যুগে যে মঙ্গল কাব্যটা রচিত হয় সেটার নাম হচ্ছে মনসা মঙ্গল। এই মনসা মঙ্গলের প্রথম বা আদি কবি কে ছিল? কানা হরি দত্ত। এছাড়া অন্যান্য কবিরা কে ছিল? বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, নারায়ণ দেব। এবার তোমরা ভাবছো যে এই যে চার্ট, এই যে তথ্য আমি তুলে ধরছি, এই তথ্যটাকে যদি তোমরা ঠিক মতো মাথায় একবার ঢুকিয়ে নিতে পারো, তাহলে দেখবে এখান থেকে তোমরা সব প্রশ্ন পেয়ে যাচ্ছ। কারণ আমি বলে দিচ্ছি যে কিভাবে করবে ব্যাপারটা। তোমাকে যদি কেউ বলে যে পঞ্চদশ শতাব্দী বা 1500 শতকের একজন মহাভারত অনুবাদকের নাম লেখো, তাহলে তুমি লিখবে কবীন্দ্র পরমেশ্বর বা শ্রীকর নন্দী। আবার যদি তোমাকে কেউ বলে যে ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে, তাহলে বলবে মালাধার বসু। আবার যদি তোমাকে কেউ বলে যে মালাধার বসু কোন সময়ের কবি ছিলেন, তাহলে তুমি অবশ্যই বলবে, হয় যদি বলে কোন যুগের, তাহলে মধ্যযুগের। যদি বলে কোন শতকের, তাহলে 1500 শতকের। যদি বলে কোন শতাব্দীর, তাহলে পঞ্চদশ শতাব্দীর। তাহলে এরকম করে আমরা সমস্ত তথ্য এই চার্টের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। এবং তোমরা আমার চ্যানেলটিকে এইভাবে সাবস্ক্রাইব করে যাও, যাতে আমি তোমাদের আরও নতুন আঙ্গিকে তোমাদের বিষয়কে ভালো করে তুলে ধরতে পারি। এবং আবার বলছি, এই বিষয়ে যদি তোমাদের কারো কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।